হঠাৎ এক রাতে কুখ্যাত জলদস্যুর দল আক্রমণ করে বোডেনের জাহাজে। লক্ষ্য স্বর্ণ হাসিল করা। এরপর একই জলদস্যুর দল একটা দ্বীপে আক্রমণ চালায় শুধুমাত্র বোডেনের ওয়াইফ এরসেলকে ধরা এবং স্বর্ণগুলো উদ্ধার করার জন্য। কিন্তু তারা জানত না এরসেল আসলে সাধারণ কেউ নয়। এরসেলও এক ভয়ঙ্কর জলদস্যু। এইটা যখন সামনে আসে তখন পরিস্থিতি হয়ে ওঠে ভয়াবহ। শুরু হয় রক্তের যুদ্ধ। এই যুদ্ধে শেষ পর্যন্ত কি এরসেল টিকে থাকতে পেরেছিল সেইটা জানতে এক্সপ্লেনেশনটি পুরোটাই দেখুন। প্রিয়াঙ্কা চোপড়ার এই হলিউড মুভিটি আপনাদের ভালো লাগবে বলেই আশা করছি। তাহলে আর কথা না বাড়িয়ে এক্সপ্লেনেশন শুরু করা যাক। গল্পের শুরুতে ফটোকার্ডের মাধ্যমে জানানো হয় 1886 সালের ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের জলদস্যুরা প্রায় বিলুপ্ত। যারা অনেক ভয়ঙ্কর তারা বাঁচার পথ খুঁজছে। এরপরেই জলদস্যু ক্যাপ্টেন কর্নর তার দলবল নিয়ে হামলা করে আরেক জলদস্যু ক্যাপ্টেন টি.এইচ. বোডেনের জাহাজের উপরে। বোডেন প্রতিরোধ করলেও পেরে ওঠে না। মূলত বোডেন আর তার দল এখন আর জলদস্যু নয়, তারা মৎস্য শিকার করে। কিন্তু একসময় সে তার দল নিয়ে কর্নরের স্বর্ণ ডাকাতি করেছিল। তাই ক্যাপ্টেন কর্নর বোডেনকে বলে, তোর এই মাছ ধরার জাহাজে আমার স্বর্ণের বার কোথা থেকে আসলো? আমার স্বর্ণ কোথায় রেখেছিস বল। বোডেন কিছু না বললে কর্নরের এক লোক বলে, এই বোডেনের ফ্যামিলি এখন কাইমান ব্রাকে বসবাস করে, হয়তো সেখানেই স্বর্ণগুলো পাওয়া যাবে। এইটা শুনে কর্নর মেরে ফেলে বোডেনকে আর যাত্রা শুরু করে কাইমান ব্রাকের দিকে। এর মধ্যেই কেটে যায় 6 দিন। বোডেন তার জাহাজ নিয়ে এখনও না ফিরলে কাইমান ব্রাকের ফাদার চার্চে প্রার্থনা করে। বেশ চিন্তিত দেখা যায় টি.এইচ. বোডেনের স্ত্রী এরসেলকে। কিন্তু বোডেনের বোন এলিজাবেথ মজা করতেই ব্যস্ত। এলিজাবেথের ঘরে চুপি চুপি আসে তার বয়ফ্রেন্ড। এসে তারা দুজন দুষ্টামি করে। সেই সময় এরসেল বাড়ির মধ্যে ঢুকলে ঘরের মধ্যে একটা সাইরেন বেজে ওঠে। তাদের ঘরে এই সিস্টেমটাই করা আছে। তো সেই সময় এরসেল বাড়িতে ঢুকলে শব্দ পেয়ে সাবধান হয়ে যায় এলিজাবেথ এবং তার বয়ফ্রেন্ড। এলিজাবেথ পরে দেখে তার ভাবি এসেছে। শব্দে সজাগ হয়ে যায় এরসেলের ছেলে আইজ্যাকও, যার আবার একটা পা ভাঙা। এরসেল আবার বাড়ির মধ্যে ঢুকলে কোনো কিছু টের পায়, তাই সরাসরি আগে তার ছেলের কাছে আসে। এসে দেখে তার ছেলে ঠিকই আছে। ছেলে আবার এরসেলকে জিজ্ঞেস করে, বাবার জাহাজ নিয়ে যাওয়ার 59 দিন হলো, বাবা কবে ফিরবে? এরসেল বলে, আগামীকালকেই ফিরবে, চিন্তা করো না। অন্য রুমে এলিজাবেথ তার বয়ফ্রেন্ডকে বলে, এখান থেকে চলে যাও, রাতের নির্দিষ্ট জায়গায় এসো, আমি আর তুমি পালাবো। বয়ফ্রেন্ড চলে গেলে এরসেল আসে এলিজাবেথের রুমে। এসে দেখে রুম পুরো এলোমেলো করে রেখেছে। তাই বলে, ঘরটা একটু গুছিয়ে তো রাখতে পারো। এলিজাবেথ জানায় এই দ্বীপে তার থাকতে আর ভালো লাগে না, তার বাইরে যেতে মন চায়। এরসেল এলিজাবেথকে এসব নিয়ে ভাবতে নিষেধ করে। এই মুহূর্তে এই জায়গাটাই তাদের কাছে সবচেয়ে আপন। এরসেল এলিজাবেথকে কেক বানাতে বলে, জানাই আজকে আইজ্যাকের জন্মদিন। এলিজাবেথকে কেক বানাতে বলে এরসেল নিজেই গাছ থেকে নারকেল পাড়ে। এরপর নারকেল দিয়েই কেক বানায়। তারপর সেই কেক দিয়েই আইজ্যাকের বার্থডে সেলিব্রেট করে। কিন্তু তার বার্থডেতে আইজ্যাক একেবারে মন খারাপ করে থাকে, কারণ বার্থডের আগেই তার বাবা আসার কথা ছিল, কিন্তু সে এখনো আসলো না। আইজ্যাক এইটা বলে মন খারাপ করলে এরসেল বলে, তোমার বাবা আসতে না পারলেও তোমার জন্য অ্যাডভান্স গিফট কিন্তু রেখে গিয়েছে। এরসেল আইজ্যাকের হাতে একটা ছুরি তুলে দেয়। সেই ছুরি দিয়ে একসময় লড়াই করেছে এরসেল। আইজ্যাককে কিছুটা শান্ত করলেও বোডেনকে মিস করে এরসেল নিজেও। এরকম দেরি করে সে কখনো ফেরে না। এই নিয়ে এরসেলের অনেক চিন্তা। অন্যদিকে রাতে কাইমান ব্রাকে চলে আসে কর্নরের লোকজন। তাদের সাথে আবার যোগ আছে এলিজাবেথের বয়ফ্রেন্ডের। বয়ফ্রেন্ড ব্যাগ গুছিয়ে নির্দিষ্ট জায়গায় যেতে থাকলে পথের মধ্যে তাদের সাথে দেখা হয়। অন্যদিকে গভীর রাতে এলিজাবেথও ব্যাগ গুছিয়ে বেরিয়ে যায়। সে বেরিয়ে গেলে ঘরে আবারও শব্দ হয়। সেই শব্দে এরসেল জেগে ওঠে। জেগে এলিজাবেথকে ডাকতে থাকলে এলিজাবেথ কোনো রেসপন্স করে না। তার মানে অলরেডি সে চলে গিয়েছে। এরসেল জানালা দিয়ে বাইরে তাকালে দেখে তাদের রুমের দিকে কয়েকজন প্রবেশ করছে। এইটা দেখে এরসেল আইজ্যাককে ঘুম থেকে টেনে তোলে। এরপর তাকে প্রস্তুত করে বাড়ির নিচে থাকা একটা গোপন জায়গাতে রাখে। এরপর এরসেল পিস্তল নিয়ে লড়াইয়ের প্রস্তুতি নেয়। এর মধ্যেই প্রবেশ করে কর্নরের 3 লোক। শুরু হয় এরসেল এবং তাদের মধ্যে লড়াই। কিন্তু এরসেল পেরে ওঠে না, তাই তাদেরকে জিজ্ঞেস করে, আপনারা কি চান? তারা এসেই এরসেলের কাছে ধন সম্পদ চাইলে এরসেল দেখিয়ে দেয় বোডেনের ছবির পেছনে আছে। কিন্তু তারা দেখে ছবির পেছনে একটা বাটিতে শুধু কয়েন রয়েছে। তা দেখে বলে, আমরা তো এটা নিতে আসিনি। স্বর্ণের বার দেখিয়ে দিয়ে বলে, এটা কোথায়? এরকম স্বর্ণ চাইলে এরসেল জিজ্ঞেস করে, আপনি কে? লোকটি কিছু না বলে অন্য দুজনকে নির্দেশ দেয় এরসেলের মুখ বাদ দিয়ে সব জায়গায় যেন টর্চার করে। সকাল হলে ঘাটে আসে ক্যাপ্টেন কর্নর। অপরিচিত কাউকে কাইমান ব্রাকে দেখে কাইমান ব্রাকের কমান্ডার কর্নরের কাছে এসে জিজ্ঞেস করে, আপনি কে? আপনার পরিচয় দিন, আর কেনই বা এখানে এসেছেন সেইটাও বলুন। কর্নর বলে, আমি কোথায় যাব না যাব সেটার মালিক আমি।
কমান্ডার আবারও তার নাম পরিচয় জিজ্ঞেস করলে কন্নর এবার তার পরিচয় দেয়। পরিচয় দিলে কমান্ডার বলে, আপনারা সেই জলদস্যু যারা ব্রিটিশদের উপরে আক্রমণ করেছেন। আপনাদের কথা শুনেছি, এখন এখানে কেন এসেছেন সেটা বলুন। কন্নর জিজ্ঞেস করে, আর্সেলকে কোথায় পাওয়া যাবে? সরাসরি আর্সেলের কথা বললে কমান্ডারের খটকা লাগে। সেই সময় ঘাটের দিকে ধেয়ে আসতে থাকে কন্নরের আরও লোকজন, যেটা ফাদার দেখতে পেয়ে সবাইকে চার্চের মধ্যে জড়ো হতে বলে। আর সবাই প্রস্তুতি নেয় মোকাবিলার, রেডি করতে থাকে কামান। এদিকে কমান্ডার কন্নরকে দেখায় তার ছুরি, কিন্তু কন্নর উল্টো দেখায় বন্দুক। কমান্ডার এরপর কন্নরকে বলে, এই জায়গাটা ব্রিটিশ সৈন্যরা শাসন করে, তাই তারা যে কোনো সময় এখানে চলে আসতে পারে। আপনারা এখান থেকে চলে যান। কন্নর জানায়, আমরা ব্রিটিশ সৈন্যদের সাথে লড়াই করতে জানি। এইটা বলে কমান্ডারকে মেরে আহত করে কন্নর। অন্যদিকে কামান রেডি করতে থাকলে কন্নরের লোকজন বোট থেকে স্নাইপার দিয়ে সৈন্যদের মেরে ফেলে। এদিকে লড়াই শুরু হয়ে গেলে অন্যদিকে আর্সেলকে ফাঁসিতে ঝোলানোর প্রস্তুতি নেয় দুজন। প্রস্তুতি নেওয়ার সময় দুজন বোডেনের ছবি নিয়ে বলা বলি করলে আর্সেল তাদেরকে জিজ্ঞেস করে, তোমরা বোডেনকে কিভাবে চেনো? বোডেন এখন কোথায় আছে? দুজন হাসতে থাকলে আর্সেল তার ক্যালমা দেখাতে থাকে। ফাঁসির দড়ি ছিঁড়ে লড়াই করতে থাকে দুজনের সাথে। একসময় লড়াইয়ে একজনকে মেরেই ফেলে আর্সেল। এতে অন্যজন প্রচণ্ড রেগে যায়। আর্সেল আহত হয়, কিন্তু শেষ পর্যন্ত অন্যজনকেও মেরে ফেলে। অন্যদিকে কমান্ডার আহত হয়ে কামানের কাছে এসে কামানের গোলাতে আগুন ধরালে সেইটা নিভিয়ে দেয় কন্নর। তারপর বন্দি করে কমান্ডারকে। এর মধ্যে কন্নরের সহকারী লি দলবল নিয়ে চলে আসে পারে। অন্যদিকে এলিজাবেথ নির্দিষ্ট জায়গায় এসে দেখে তার বয়ফ্রেন্ডকে গলা কেটে মেরে ফেলে রাখা হয়েছে। তা দেখে এলিজাবেথ কষ্ট পায়, লুকিয়ে পড়ে একটা জায়গায়। ওদিকে কন্নর আবার জিজ্ঞেস করে, আর্সেলকে কোথায় পাওয়া যাবে? কমান্ডার চুপচাপ থাকলে কন্নর কামান তাক করে চার্চের দিকে, কারণ সে জানে সবাই চার্চেই লুকিয়ে আছে। এবার কমান্ডার আর্সেলের বাড়ির ঠিকানা দিয়ে দেয়। কমান্ডার বলে দিলেও কন্নর কমান্ডারের উপরে ক্ষিপ্ত হয়, বলে, এখানকার পরিস্থিতির জন্য তুমিই দায়ী, তাই তোমাকে মরতেই হবে। কমান্ডারও জানায় এই খেলা এত সহজে শেষ হচ্ছে না। কমান্ডারকে এরপর কন্নর খুব কাছ থেকে কামানের গোলা ছুঁড়ে নির্মমভাবে মেরে ফেলে, যা আবার আড়াল থেকে দেখে প্রচণ্ড ভয় পেয়ে যায় এলিজাবেথ। কমান্ডারকে মারার পর কন্নর চার্চে লুকিয়ে থাকা সবার উদ্দেশ্যে বলে, তোমরা চার্চেই লুকিয়ে থাকো আর আমার সৈন্যদের সাথে নেগোসিয়েশন করো। তোমাদের কিচ্ছু করব না, তবে যদি বেশি বাড়াবাড়ি করো তাহলে সবার মৃত্যু ঘটবে। কন্নর এই হুঁশিয়ারি দিতেই আর্সেলকে ধরে ফেলা সেই লোকটি কন্নরের কাছে এসে বলে, আমরা আর্সেলকে বন্দি করে রেখেছি। লি জিজ্ঞেস করে, সত্যি কি আর্সেল বন্দি? এবার আর্সেল ঘরে এসে রুমের নিচের গোপন রুম থেকে আইজ্যাককে বের করে। আইজ্যাক আর্সেলের রক্তমাখা শরীর দেখে ভয় পেলে আর্সেল বলে, ভয় পেও না, আমি তোমারই মা। ভেতর থেকে বের করে আইজ্যাককে 3 দিনের প্রয়োজনীয় জিনিসপত্র গুছিয়ে নিতে বলে। জানাই এই জায়গাটা আর তাদের জন্য সেফ নয়। তখনই আর্সেল কারো শব্দ পেয়ে বন্দুক হাতে নিয়ে সাবধান হয়ে যায়। পরবর্তীতে দেখে ফাদার এসেছে। এখানে তাকে একজন প্রিস্ট হিসেবে উল্লেখ করা হয়। প্রিস্ট আসলে আর্সেল জিজ্ঞেস করে, তারা কতজন? পাদ্রী জানায়, বেশ কয়েকজন, আর তারা এমন অস্ত্র নিয়ে এসেছে যেসব অস্ত্র কখনো দেখিনি। তাদের একজন ক্যাপ্টেনও আছে, আর এই ক্যাপ্টেন বোধহয় আর অন্য কেউ নয়, সে নিজেই। এইটা শুনে আর্সেলকে বিস্মিত দেখা যায়। সাথে ধারণা করা যায় কনর এবং আর্সেল হয়তো পূর্ব পরিচিত। সেই সময় আর্সেল আয়নাতে নিজের শরীর দেখে চমকে ওঠে। সে জানতই না তার পুরো শরীরে এমন রক্ত লেগে আছে। তাই মুখ ধুয়ে পরিষ্কার করে ড্রেসও চেঞ্জ করে ফেলে সে। প্রিস্ট সেই সময় আর্সেলকেও ক্যাপ্টেন ডাকলে আর্সেল সেটা ডাকতে নিষেধ করে। এতে বোঝা যায় হয়তো আর্সেলেরও কোনো ইতিহাস আছে। এর মধ্যে আইজ্যাক পায় তার ফুফু এলিজাবেথের রেখে যাওয়া বয়ফ্রেন্ডের সাথে পালানোর চিঠি। এইটা শুনে আর্সেল বিরক্ত হয়, কিন্তু সে চায় আগে আইজ্যাককে সেভ করবে। তাই আইজ্যাককে নিয়ে বেরোতে থাকলে আইজ্যাক জিজ্ঞেস করে, আমাকে যে ছুরিটা গিফট করেছিলে সেটা কোথায়? আর্সেল সেই ছুরি দিয়েই মেরেছিল কন্নরের লোককে। সেখান থেকে ছুরিটা বের করে আইজ্যাকের হাতে দেয়। এরপর আইজ্যাককে একটা হুইল চেয়ারে বসিয়ে প্রিস্টকে পাহাড়ের দিকে নিয়ে যেতে বলে। আর্সেল আবার প্রিস্টকে কুমিরের থেকেও সাবধান হতে বলে। আইজ্যাক তখন মাকে জিজ্ঞেস করে, তুমি আমাদের সাথে যাবে না? আর্সেল জানায়, তোমার ফুপুকে নিয়ে তবেই আসছি। আর্সেল বেরিয়ে পড়ে এলিজাবেথকে খুঁজতে। পথের মধ্যে কনরের লোকদের যেতে দেখে আড়াল হয়ে পড়ে। এলিজাবেথও ছুটতে থাকলে একসময় আর্সেল তাকে দেখে মুখ চেপে আড়াল করে জিজ্ঞেস করে, এই মাথা মোটার সাথে কেন পালাতে চাচ্ছিলে? এলিজাবেথ কান্না করে জানায়, ওরা তাকে মেরে ফেলেছে। এইটা শুনে আফসোস করে আর্সেল। এলিজাবেথ বাড়িতে যেতে চাইলে আর্সেল জানায়, এখন যাওয়া যাবে না। অন্যদিকে কনর দলবল নিয়ে আর্সেলের বাড়ি আসলে দেখে সেখানে কেউ নেই, উল্টো তার 2 লোক মরে আছে। লি তাই ওই লোককে বলে, খুব তো বললে আর্সেলকে বন্দি করে রেখেছ, কোথায় এখন? কোনো স্বর্ণও তো এখানে নেই। লোকটি বলে, এইটা তার পক্ষে একা করা সম্ভব নয়, হয়তো তার সাথে অন্য কেউ ছিল। কনর বলে, আর্সেল একাই সব করেছে, সে তোমার ধারণার চাইতেও ভয়ঙ্কর। এরপর কনর আর্সেলের বাড়ি ঘেটে দেখে। বাইরে গাড়ির চাকার চিহ্ন দেখে বলে, আর্সেলের এক পঙ্গু ছেলে আছে, তারা এই পথে গেছে।
কন্নর সৈন্যদের নির্দেশ দেয় অ্যারসেলের সাথে যাকে পাবে তাকে মেরে অ্যারসেলকে যেন জীবিত ধরে আনে। এদিকে আইজ্যাক পাদ্রির সাথে যেতে থাকলে হঠাৎ একটা শব্দ শুনতে পেয়ে সোচ্চার হয়ে যায়। পরবর্তীতে দেখে অ্যারসেল আর এলিজাবেথই এসেছে। চারজন একত্রিত হয়ে সামনে এগোতে থাকলে একটা নদী পায়। সেই নদী পার হওয়ার জন্য এক ধরনের বোট রশির মাধ্যমে ব্যবহার করে। প্রথমে আইজ্যাক এবং এলিজাবেথ একসাথে যায়, এরপর অ্যারসেল পার হয়। কিন্তু প্রিস্ট যখনই পার হতে যাবে তখনই কনরের দল এদিকে আসতে থাকলে পাদ্রি আর পার হতে চায় না। অ্যারসেল বারবার পার হতে বললেও প্রিস্ট তাদেরকে একাই চলে যেতে বলে আর রশি নদীর মধ্যে ফেলে দেয়। তাই অ্যারসেল আইজ্যাক আর এলিজাবেথকে নিয়ে সামনে এগোতে থাকে। কিন্তু কিছু দূর যেতেই কন্নর দলবল নিয়ে চলে আসে পাদ্রির কাছে। তা দেখে অ্যারসেল দুজনকে সামনে এগোতে বলে আর সে মুখ বেঁধে গাছে উঠে দেখে কন্নর পাদ্রিকে দেখে চিনে ফেলে। পাদ্রিও একসময় জলদস্যু ছিল, কিন্তু এখন সে নিজেকে পরিবর্তন করে ফেলেছে। কন্নর পাদ্রির থেকে অ্যারসেল কোথায় আছে তা জানতে চায়। তখন পাদ্রি তো বলেই না, উল্টো থুতু দেয়। এতে কন্নর রেগে যায়, পাদ্রির পায়ে গুলি করে। এসব কিছু অ্যারসেল গাছ থেকে দেখতে থাকলে কন্নরের লোকজন দেখে গুলি চালাতে থাকে। অ্যারসেল তাই সবাইকে নিয়ে এগোতে থাকে। এদিকে কন্নরের লোকজন নদীতে নামলে কুমির আক্রমণ করে। এতে 3 জন ওপারে যেতে পারলেও বাকিরা এপাশে ফিরে আসে। ওই পাশে যে 3 জন যায় তাদের সাথে অ্যারসেল লড়াই শুরু করে। অ্যারসেল লড়াইয়ে 2 জনকে আগেই হারিয়ে ফেলে। একজন এগোতে থাকে আইজ্যাক এবং এলিজাবেথকে মারার জন্য। সেই সময় অ্যারসেল এসে অন্যজনকেও মেরে ফেলে। কন্নর তখন নদীর ওপাশ থেকে বলে, অনেক হয়েছে, আমি জানি তুমি শক্তিশালী, তাই এক সমঝোতায় আসা যাক। অ্যারসেল সমঝোতাকে বুড়ো আঙুল দেখিয়ে কন্নরের এক সৈন্যের কাটা মাথা ছুঁড়ে মারে কন্নরের কাছে। ছিন্ন বিচ্ছিন্ন মাথা দেখে কন্নর রেগে যায়, তাই বলে, অনেক হয়েছে। চিৎকার করে অ্যারসেলকে ডাকে ব্লাডি মেরি। এই নাম শুনেই অ্যারসেল যেন চমকে ওঠে। কন্নর তখন বলে, বোডেন এখনো আমার জাহাজে জীবিত আছে, আমি এখনো তাকে মারিনি। শুরুতে আসলে বোডেনকে কন্নর মারেনি। যদি বোডেনকে জীবিত দেখতে চাও তাহলে রাতে তোমার বাড়িতে আসবে, সাথে অবশ্যই আমার স্বর্ণও নিয়ে আসবে। বলো ডিল ফাইনাল কিনা, ক্যাপ্টেন ব্লাডি মেরি। অ্যারসেল চিৎকার করে ওঠে। এরপর অ্যারসেল দুজনকে নিয়ে জঙ্গলের মধ্য দিয়ে সামনে এগোতে থাকলে এলিজাবেথ জিজ্ঞেস করে, আমরা কোথায় যাচ্ছি? অ্যারসেল জানায়, সেফ আস্তানায়। এর মধ্যে অ্যারসেল দুজনকে নিয়ে একটা গুহায় প্রবেশ করে। সেই গুহায় প্রবেশ করা মাত্রই আইজ্যাক এবং এলিজাবেথ পুরোই অবাক হয়ে যায়। চারিদিকে কত কিছু, আর সব কিছু একদম গোছানো, একদম একটা গোপন আস্তানা। অ্যারসেল দুজনকে সেখানে নিয়ে এসে মাটি খুঁড়তে থাকলে এলিজাবেথ জিজ্ঞেস করে, এসব এখানে কোথা থেকে আসলো, আর ওনারাই বা কারা? অ্যারসেল জানায়, এদিক সেদিক থেকে নিয়ে এসেছে। আর ওই লোকটি হচ্ছে ক্যাপ্টেন কনর, ইস্ট ইন্ডিয়া কোম্পানির হয়ে কাজ করত, পরবর্তীতে হয়ে ওঠে ভয়ঙ্কর জলদস্যু। এটা শুনে আইজ্যাক এক্সাইটেড হয়ে বলে, আমরা যেমনটা বই পুস্তকে পড়েছি। অ্যারসেল এত বেশি কৌতূহল হতে নিষেধ করে। অন্যদিকে কন্নরের সব সৈন্য ঘাঁটি করে অ্যারসেলের বাড়িতেই। এক সৈন্য আবার লিকে বলে, আমরা কিন্তু শক্তিশালী কারো সাথে লড়ছি, তাই পেমেন্ট কিন্তু বাড়াতে হবে। লি বলে, আমরা যার সাথে লড়ছি সে কোনো সাধারণ মানুষ নয়, সে আমাদের ধারণার চেয়েও শক্তিশালী। কনরকে ছুরিকাঘাত করে স্বর্ণগুলো নিয়ে সেই পালিয়েছিল। এদিকে এলিজাবেথ অ্যারসেলকে জিজ্ঞেস করে, তুমি ওদেরকে কিভাবে চেনো? তারা তোমাকে ব্লাডি মেরি কেন বলছিল? তোমার পরিচয় কি? অ্যারসেল এবার সবকিছু খুলে বলে, জানাই, ছোটবেলায় আমি আমার বাবা মার সাথে একটা জাহাজে করে একটা জায়গায় যাচ্ছিলাম। সেই জাহাজে কনর আক্রমণ করে, আমার বাবা মাকে মেরে ফেলে আমার চোখের সামনেই। তারপর আমাকে তুলে নিয়ে যায়। এক প্রকার বাধ্য হয়ে তাদের সাথে আমার থাকতে হয়। আমাকে ট্রেনিং করায়, তারপর গড়ে তোলে ভয়ঙ্কর জলদস্যু। কিন্তু সেখান থেকে আমি ফিরে এসেছি। অ্যারসেল এদিকে তার অতীত জানালে ওইদিকে বোডেনকে জীবিত অবস্থায় নিয়ে আসা হয় তার বাড়িতে। এদিকে অ্যারসেল মাটি থেকে একটা বক্স বের করে। সেই বক্স ভর্তি ছিল স্বর্ণ। এতগুলো স্বর্ণ দেখে অবাক হয়ে যায় আইজ্যাক এবং এলিজাবেথ। আইজ্যাক বলে, এরকম স্বর্ণের বার বাড়িতেও দেখেছিল সে। এইগুলো নিতে কি তারা আসছিল? এইগুলো কি তাদের? অ্যারসেল জানায়, না, এগুলো তোমাদের জন্যই সবকিছু। এলিজাবেথ জিজ্ঞেস করে, ভাইয়া কি জানে তোমার পরিচয়? অ্যারসেল বলে, তোমার ভাইয়া তো আর আমাকে রান্না বান্নার জন্য বিয়ে করেনি। এর মধ্যেই অ্যারসেল আস্তানার মধ্যে বের করে অনেক অস্ত্রশস্ত্র, গোলা বারুদ। জানায়, তাদের সাথে লড়াই করার সকল সরঞ্জাম আমার কাছে আছে। ওইদিকে কন্নরের কাছে লি এসে বলে, আবার পিছু হটবেন না তো? শুধু কি স্বর্ণের জন্য এসেছেন নাকি প্রতিশোধও নিতে চান? আমি কিন্তু বিশ্বের সেরা সৈনিকদের নিয়ে আসছি, জয়ীরও খুব কাছাকাছি। পিছু হটতে চাইলে আগেই বলে দেবেন, আমি এইসব সৈন্যদের মরতে দিতে চাই না। কন্নর বলে, মিশন স্বর্ণ নিয়েই, সাথে পার্সোনাল ব্যাপারটাও দেখতে চাই। ওইদিকে অ্যারসেল বের করে তার কবজ বের করে সেইটা পরে সব অস্ত্রশস্ত্র সাজাতে থাকে। আইজ্যাক আবার ভুল এক বারুদে হাত দিলে অ্যারসেল ভয় পেয়ে যায় আর আইজ্যাককে সাবধান করে বের করে দেয়। সব অস্ত্রশস্ত্র নেয়া হয়ে গেলে অ্যারসেল দুজনকে নির্দেশ দেয় এখানকার কোনো কিছু যেন তারা না ছোঁয়ে। আইজ্যাক বলে সে যেন বাবাকে নিয়েই ফেরে। অ্যারসেল জানায় সে তার বাবাকে নিয়েই ফিরে আসবে।
এটা বলে বেরিয়ে যায়। ওইদিকে কন্নর দেখতে থাকে সেই ছুরিকাঘাতের দাগ যেটা অ্যারসেলই তাকে দিয়েছিল। বাইরে আবার সেই সময় বোডেনকে কয়েকজন তুচ্ছ-তাচ্ছিল্য করলে কন্নর এসে থামায়। তখন বোডেন কন্নরকে জিজ্ঞেস করে অ্যারসেলের হাতে কয়জন মারা গেল। কন্নর জানায় অ্যারসেল যে ভয়ঙ্কর তা আগে থেকেই জানি। একবার 3 জন তাকে অত্যাচার করতে গিয়েছিল। অ্যারসেল তাদের মেরে রশিতে ঝুলিয়ে রেখেছিল। এটা শুনে বোডেন বলে তুমিও কিছু করতে গিয়েছিলে নিশ্চয়ই, এই জন্য অ্যারসেল তোমাকেও ছুরিকাঘাত করেছিল তাই না? কন্নর বলে আমরা তো খুব কাছেই আসছিলাম, কিন্তু পরবর্তীতে যা হওয়ার তাই ঘটে। কাছে আসার কথা শুনে বোডেন রেগে গেলে কন্নর বলে কেন তোমাকে কি এটা জানায়নি? কন্নর তখন ভালোই মজা নেয় এখানে। ওদিকে আস্তানায় এলিজাবেথ অ্যারসেলের নির্দেশ সত্ত্বেও বিভিন্ন জিনিস দেখতে থাকে। এর মধ্যে একটা বই পায় যেখানে লেখা ছিল অ্যারসেল তথা ব্লাডি মেরির বিভিন্ন দেশে গিয়ে লড়াইয়ের আর্টিকেল, সাথে ছবিও। এর মধ্যেই অ্যারসেল চলে আসে গন্তব্যে। অ্যারসেল তার বাড়িতে আসে পরিত্যক্ত কুয়োর মধ্য দিয়ে। এই কুয়োর ভেতর দিয়ে এক সুড়ঙ্গ গিয়ে পৌঁছেছে একদম ওই গুহার আস্তানায়। অ্যারসেল এসে প্ল্যান করে চুপচাপ একের পর এক মারতে থাকে। মারতে মারতে পৌঁছে যায় বোডেনকে যে রুমে বন্দি করে রেখেছে সেখানে। বোডেনকে জীবিত দেখতে পেয়ে আনন্দিত হয় সে। বোডেনের শিকল খুলতে থাকলে বোডেন প্রথমে জিজ্ঞেস করে আইজাক এলিজাবেথ কোথায়? অ্যারসেল জানায় তাদেরকে সেফ জায়গায় রেখেছে। বোডেন এরপর অ্যারসেলকে জিজ্ঞেস করে কনরের সাথে তোমার কি সম্পর্ক ছিল? অ্যারসেল জানায় সমুদ্রে টিকে থাকার জন্য অনেক কিছুই করতে হয়। বোডেন জানায় কোনো সমস্যা নেই, আমাদের ভালোবাসা একটুও কমবে না। অ্যারসেল তখন আরও বলে আমি তোমাকে পেয়ে বদলে গিয়েছি, আমি শুধু তোমাকেই ভালোবাসি। বোডেনও একই কথা বলে। এরপর শিকল খুলতে গেলে খুলতে পারে না। অন্যদিকে কন্নরের সৈন্যরা একে অপরের সাথে যোগাযোগ করতে চাইলে কোনো সাড়া না পেয়ে কন্নর বুঝে যায় অ্যারসেল চলে এসেছে। ওইদিকে অ্যারসেল বোডেনের শিকল খুলতে না পেরে বোডেনের হাতে এক ছুরি দিয়ে জানায় এটা দরকারের সময় কাজে লাগবে। তারপর যায় স্যারেন্ডার করতে। এদিকে কন্নর বোডেনের কাছে এসে বলে কই অ্যারসেল কি তোমায় ছাড়িয়ে নিতে যেতে পারল না? বোডেন জানায় তোমাকে মারার পর নিয়ে যাবে। এদিকে অ্যারসেল কুয়োর কাছে এসে হাতে ডিটনেটরের তার নিয়ে স্যারেন্ডার করার জন্য প্রস্তুতি নেয়। স্যারেন্ডার করার সময় লিকে দেখে বলে আপনিও দেখি এখানে আছেন। লি জানাই আমি এখন কমান্ডার। একটু পরেই কন্নর বোডেনকে নিয়ে বাইরে আসে। তারপর অ্যারসেলকে দেখে বলে অনেকদিন পর দেখা হলো জানেমান, কি খবর তোমার ব্লাডি মেরি? অ্যারসেল বলে আমার নাম মেরি নয়। কন্নর বলে আমি তোমাকে ছোট্ট এক বাচ্চা থেকে পেলে পুষে বড় করেছি, তোমাকে এই পর্যায়ে আমি নিয়ে এসেছি, আর এখন কিনা তুমি নাম নিয়ে বড়াই করছো? অ্যারসেল বলে তুমি আমার পরিবারকে ধ্বংস করেছো, আমার সবকিছু শেষ করে দিয়েছো, তাই যা করেছি ঠিক করেছি। কন্নর এরপর জিজ্ঞেস করে তুমি এরকম গাদ্দারি কেন করলে? অ্যারসেল জানায় আমি কোনো গাদ্দারি করিনি, আমারটুকু আমি নিয়ে গিয়েছি। এইটা বলে দেখতে চায় স্বর্ণ। অ্যারসেল কুয়ো থেকে স্বর্ণের বক্স বের করে দেখালে কন্নর খুশি হয়। এরপর বলে এটা তো প্রথম ধাপ, গাদ্দারি যে করলে এটার শাস্তি তো তোমাকে পেতেই হবে। তখন দেখা যায় একজন স্নাইপার তাক করে আছে বোডেনের দিকে। কন্নর অ্যারসেলকে বলে গাদ্দারি যখন করেছো এর ফল হিসেবে তোমার ছেলের জীবন খোঁয়াতে হবে। এটা শুনে বোডেনের মাথা গরম হয়ে যায়। বোডেন ছুরি নিয়ে আক্রমণ করে কন্নরের উপরে। শুরু হয় লড়াই। অ্যারসেল একের পর এক ডিটনেটর ব্লাস্ট করে সবাইকে মারতে থাকে, কিন্তু একসময় বোডেন কন্নরের তলোয়ারের নিচে পড়লে অ্যারসেল জানায় আমি স্যারেন্ডার করছি, ওর তো কোনো দোষ নেই, ওকে ছেড়ে দাও। কন্নর বলে একজন জেলের জন্য এত মায়া? বোডেন সহ কায়মান ব্রাকের কেউ আসলে জলদস্যু ছিল না, সবাই মৎস্য শিকার করত। তাদের সাথে অ্যারসেল তার পুরনো রূপ বদলে সুন্দরভাবে জীবনযাপন করছিল, কিন্তু শেষমেশ কন্নর মেরেই ফেলে বোডেনকে। অ্যারসেল চিৎকার করে সামনে এগোতে থাকলে লি অ্যারসেলের পায়ে গুলি করে। এতে অ্যারসেল পুরো আটকে পড়ে কন্নরের কাছে। কন্নর অ্যারসেলের কাছে এসে বলে আমি আসলে শুধু স্বর্ণের জন্য তোমার পিছু নেইনি, তোমার গাদ্দারিরও হিসাব দিতে হবে নিজের মৃত্যু দিয়ে। এটা বলে যেই মারতে যাবে অ্যারসেল তখনই কুয়োর সাথে থাকা রশিতে আগুন ধরিয়ে দেয়। আগুন স্বর্ণের বক্সে আসা মাত্রই পুরো ব্লাস্ট হয়ে যায়। অ্যারসেল কুয়োতে লাফ দিয়ে সেই সুড়ঙ্গ দিয়ে সামনে এগোতে থাকে। অন্যদিকে এলিজাবেথ বই পড়ে জানতে পারে জাহাজে স্বর্ণের বক্সটা আসলে অ্যারসেলই পেয়েছিল। তারপর বোডেনের সাথে অ্যারসেলের বিয়ে হয়। সবার সাথে মিশে সুন্দরভাবে জীবনযাপন করতে থাকে। এলিজাবেথ বই পড়ে আরও জানতে পারে অ্যারসেল কতটা ভয়ঙ্কর ছিল আর কত জায়গায় মিশন চালিয়েছে। বইটিতে সামনে আসে অ্যারসেলের আসল নামও। তা দেখে চুপচাপ হয়ে যায় এলিজাবেথ। সেই সময়ে আহত অবস্থায় গুহায় প্রবেশ করে অ্যারসেল। অন্যদিকে স্বর্ণগুলো নষ্ট হওয়ায় লি রেগে যায় কন্নরের উপর। বলে আমরা এখানে এসেছি স্বর্ণের জন্য, আর তুমি এখানে কি করছো? তোমার জন্য কতগুলো সৈন্য মারা গেল, এই সৈন্যগুলোকে এখন তাদের প্রাপ্য সম্মান দিতে হবে। কিন্তু কন্নর তখনও প্রতিশোধের নেশায় ভুগছিল, তাই সবাইকে প্রতিশোধের ব্যাপারে উজ্জীবিত করতে থাকলে লি তা শুনতে চায় না।
এতে কনর এবং লি বন্দুক নিয়ে একে অপরের মুখোমুখি হয়। একসময় কনর লিকে গুলি করে মেরে ফেলেই শান্ত থাকে না সে। সকল সৈন্যদের আবার লড়াইয়ের জন্য উজ্জীবিত করে। দেখায় 3 রাজ্যের এক নোটিশ। সে নোটিশ হচ্ছে ব্লাডি মেরি তথা অ্যারসেলের মাথা যে নিয়ে আসতে পারবে তার সকল অপরাধের সাজা মাফ। কনর জলদস্যু হওয়ায় অনেক অপকর্ম করেছে, তার অপরাধ অনেক হওয়ায় শাস্তি পেয়েছে। শাস্তি হচ্ছে সমুদ্রে আর আগের মতো দাপট দেখাতে পারে না। তাই সে সবাইকে বলে, আমরা যদি অ্যারসেলকে মারি তাহলে আমরা সকল অপরাধ থেকে মুক্ত হব, আবার আগের মতো সমুদ্র চষে বেড়াতে পারবো। কনরের এই কথাতে সৈন্যরা জয়ধ্বনি শুরু করে। ওইদিকে এলিজাবেথ অ্যারসেলের পা থেকে গুলি বের করে। গুলি বের করা শেষ হলে এলিজাবেথ জিজ্ঞেস করে, ওই দিকের কি খবর? অ্যারসেল দুঃখের সাথে আইজ্যাককে বলে, তোমার বাবাকে বাঁচাতে পারিনি। এটা শুনে আইজ্যাক এলিজাবেথ দুজনই কষ্ট পায়। এলিজাবেথ আবার অ্যারসেলের আসল নাম বের করে জিজ্ঞেস করে, এটাই কি তোমার নাম? তুমি এত ভয়ঙ্কর ছিলে? অ্যারসেল জানায়, তুমি যতটা বই পড়ে ভয়ঙ্কর ভাবছ তার চেয়েও বেশি ভয়ঙ্কর আমি। আর এইটাই কিনা তোমাদের জন্য কাল হয়ে দাঁড়িয়েছে। তাদের থেকে বাঁচতে পারবো না, এখানেও তারা চলে আসবে। এলিজাবেথ বলে, তোমার বোন এবং ছেলেকে তুমি ছাড়া কেউ রক্ষা করতে পারবে না। অন্যদিকে কনরের এক সৈন্য কুয়ায় নামলে ওই সুড়ঙ্গের দেখা পেয়ে মহা খুশি হয়ে যায়। এদিকে অ্যারসেল দুজনকে জানায়, যা করার আজকে রাতেই করতে হবে। সকাল হলে আরও সৈন্য আসবে, রাতেই তারা আক্রমণ করবে, তাই রাতেই সব করতে হবে। তারা ব্লাডি মেরিকে মনে করিয়ে দিয়েছে তার নাম। এখন দেখবে ব্লাডি মেরির ঝাঁঝ কতটুকু। এটা বলে সবকিছু রেডি করতে থাকলে এলিজাবেথ এবং আইজ্যাক তার সাথে থেকে যুদ্ধ করতে চায়, কিন্তু অ্যারসেল তাদের সাথে রাখতে দেয় না। তবে দুজনকে নির্দেশ দেয় 2 কাজের জন্য। এলিজাবেথকে বলে, গুহাতে যে আগুনের সংযোগ দেয়া আছে সেইটাতে লড়াইয়ের সময় যেন আগুন লাগিয়ে দেয়, আর আইজ্যাককে নির্দেশ দেয় নৌকা যেন সমুদ্রে নামায়। আইজ্যাক আবার বলে, আমি তো নৌকা চালাতে পারি না। অ্যারসেল জানায়, তুমিই পারবে। দুজনকে 2 নির্দেশ দেওয়ার পর অ্যারসেল পুরো আস্তানার বিভিন্ন পয়েন্টে বন্দুক তীর সেট করে রাখে। এর মধ্যে কনর তার দলবল নিয়ে চলে আসে আস্তানায়, কিন্তু অ্যারসেলের প্ল্যানে এমনিতেই মরতে থাকে। যা আড়াল থেকে দেখে অ্যারসেল। একসময় অ্যারসেলকে দেখে ফেলে কনরের সৈন্য, দেখা পেয়ে চালাতে থাকে গুলি। অ্যারসেলও গুলি চালাতে শুরু করে। অন্যদিকে এলিজাবেথ লাগিয়ে দেয় আগুন। এতেও অনেকেই মারা যায়, কিন্তু একজন পিছু নেয় তাদের। একসময় এলিজাবেথকে ধরেও ফেলে। যে এলিজাবেথকে ধরেছে সে তার বয়ফ্রেন্ডকেও মেরে ফেলেছিল। লোকটি এলিজাবেথকে যেই মারতে যাবে তখনই অ্যারসেলের সেট করে রাখা তীর লেগে লোকটি মারা যায়। এলিজাবেথ তাই আইজ্যাককে নিয়ে আরও সামনে এগোতে থাকে। এদিকে অ্যারসেল এবং এলিজাবেথের শুরু হয় বন্দুকযুদ্ধ। এর মধ্যেই আইজ্যাক নৌকা নিয়ে নেমে যায় সমুদ্রে, কিন্তু এলিজাবেথ নৌকাতে ওঠে না। অ্যারসেলকে হেল্প করতে পেছনে যায়। রাত গড়িয়ে ভোর হলে কনর অ্যারসেলকে বলে, অনেক তো হলো ভেতরের লড়াই, এবার বাইরে হোক। কনর বাইরে এসেই আগুন লাগিয়ে দেয়, যাতে দূরের সৈন্যদের নজরে আসে। সেখানে তলোয়ারের লড়াই চলে অ্যারসেল এবং কনরের মধ্যে। লড়াইয়ে অ্যারসেল একবার পরাজিত হয়। কনর অ্যারসেলকে পরাজয় মেনে নিতে বললে অ্যারসেল জানায়, কখনো না। উঠে আবারও সে শুরু করে দেয়, কিন্তু আবারও তলোয়ারের কাছে ধরা খায়। কনর আবারও পরাজয় মেনে নিতে বললে অ্যারসেল মেনে নিতে চায় না, কিন্তু কনর এবার মারতেই চায় অ্যারসেলকে। তবে যেই মারতে যাবে তখনই এলিজাবেথ এসে কনরকে গুলি করে। এলিজাবেথ কনরকে গুলি করলে অ্যারসেল তলোয়ার দিয়ে কনরকে মেরে শেষ করে। কনরের কেচ্ছা শেষ হলে আইজ্যাককে নৌকা নিয়ে আসতে দেখা যায়, আর তার নৌকায় আছে আরও অনেকগুলো স্বর্ণের বার। কিন্তু এর মধ্যেই অনেকগুলো সৈন্য জাহাজ নিয়ে আসতে থাকলে অ্যারসেল সংকোচের মধ্য দিয়ে সেটা দেখে। আর এখানেই মুভিটি শেষ হয়। অ্যারসেল কনরের চ্যাপ্টার শেষ হলেও হয়তো সামনে আরও অনেক কিছু অপেক্ষা করছে, যা মুভির দ্বিতীয় পার্ট কখনো আসলেই আমরা দেখতে পাবো। গল্প হিসেবে মুভিটা ভালোই ছিল। প্রিয়াঙ্কা চোপড়া বেশ ভালো অভিনয় করেছেন। মোট কথা, প্রিয়াঙ্কা চোপড়া বলিউডে যে নিজের জায়গা করে নিয়েছেন, এই মুভিটি তারই উদাহরণ। আপনাদের কেমন লেগেছে তা জানিয়ে দিন কমেন্ট বক্সে। এতক্ষণ মিসেস মুভি এক্সপ্লেনারের সাথে থাকার জন্য ধন্যবাদ।